বলতে পারি এবং খুব ভাইটাল কিছু টপিক। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা উই হ্যাভ ডান আয়োনাইজেশন এনার্জি, মানে সিঙ্গেলি আয়োনাইজেশন এনার্জি করিয়েছি। নর্মালি আমরা যেটা করতাম, মানে নর্মালি হলে কি করতাম আমি বলি, দুইটা ক্লাসই যেত, কিন্তু একটা ক্লাসে হতো কি আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটিটা করাতাম, মানে যেটা এখন কাজ করব। আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটিটা একটা ক্লাসে কাজ করতাম, আর বাকি যে চারটা সেটা আরো রেস্ট যে তিনটা, এই তিনটা কাজ করতাম হচ্ছে আরেকটা ক্লাসে, তাহলে ব্যালেন্স হয়ে যেত দুই ক্লাসে। কিন্তু সেই দিন শুধু আয়োনাইজেশন এনার্জি করানোর কারণে আজকে ইলেকট্রন অ্যাফিনিটি করানো লাগতেছে, তাই আমরা ইলেকট্রন অ্যাফিনিটি সহ টোটালটাই শেষ করবো আজকে। তো ভেরি ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি and very important term, electron affinity. আয়োনাইজেশন এনার্জির বলতে গেলে কোয়াইট অপোজিটটাই হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, মানে আয়োনাইজেশন এনার্জির কনসেপ্টের অপোজিট কনসেপ্টটা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি। আর ইট ইজ বেটার টু সে ইলেকট্রন গেইনিং এনার্জি, মানে এটা মাইন্ডে রাখবা যে এটা হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি, মানে ইলেকট্রন অ্যাফিনিটি ওয়ার্ড হিসেবে ইলেকট্রন অ্যাফিনিটি, বাট তোমার মাইন্ডে থাকবে যে এটা হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি। তার যেহেতু এটা অপোজিট অফ আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জির অপোজিট, তো আয়োনাইজেশন এনার্জিটা হচ্ছে অ্যাপ্লাইড এনার্জি, রিকোয়ার্ড এনার্জি, আর এটা হচ্ছে গিয়ে ইভলভ এনার্জি অর হচ্ছে তোমার হলো প্রডিউস এনার্জি অর গেইনিং এনার্জি। সো দ্যাট ইলেকট্রন গেইনিং এনার্জিটা হচ্ছে গিয়ে, ইলেকট্রন গেইনিং এনার্জিটার নাম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তো আসলে ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন কি? ওকে, সো ডেফিনেশনটা এইভাবে বলবা, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, মানে আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশন দিতে গিয়েও বলছি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, এই ডেফিনেশন এসেও বলতেছি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। তার মানে এটা ফোকাস তৈরি করা যে আসলে তুমি একটা এনার্জিকে ডিফাইন করতেছো। আচ্ছা, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইভলভ, আর আমরা তখন বলেছিলাম হুইচ ইজ রিকোয়ার্ড, মানে আমরা ডেফিনেশন কি করতেছি, ম্যাচ করাচ্ছি, ডেফিনেশনটাকে আমরা ম্যাচ করাচ্ছি। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইভলভ, আর ওই সময় বলেছিলাম হুইচ ইজ রিকোয়ার্ড, এখন বলতেছি হুইচ ইজ ইভলভ। ওকে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইভলভ, হোয়েন, কখন ইভলভ হবে তোমাকেই কোশ্চেন, তখন বললো যে হোয়েন 1 মোল ইলেকট্রন ইজ accepted by 1 mole of gaseous atom is called electron affinity. বাস ডান। ওকে, তাহলে মানে রিদম নিয়ে বলতে হবে, the amount of energy which is evolved when 1 mole of electron is accepted by 1 mole of gaseous atom is called electron affinity. এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন নাম্বার 1। নাম্বার 2, আমি তোমাদেরকে একটু একটা জিনিস খেয়াল করো, যে টিচাররা তোমাদের কলেজে যখন যাবা তখন টিচাররাও দেখবে যে অনেক সময় এই কথাটা বলবে। কথাটা কি আমি একটু বলি, যেমন হচ্ছে যে যখন 1 মার্ক কোশ্চেন মানে নলেজ, 2 মার্ক কোশ্চেন রিয়েলাইজেশন আন্ডারস্ট্যান্ডিং, 3 মার্ক কোশ্চেন অ্যাপ্লিকেশন, 4 মার্ক কোশ্চেন হচ্ছে যে হায়ার এবিলিটি, তাই বলো না? আচ্ছা, আসলে কি জানো বোর্ডের স্ট্যান্ডার্ডে কি বলে জানো? 1 মার্ক নলেজ, 2 মার্ক নলেজ আন্ডারস্ট্যান্ডিং, 3 মার্ক নলেজ অ্যাপ্লিকেশন, 4 মার্ক নলেজ হায়ার এবিলিটি। তার মানে প্রত্যেকটা পার্টেই কিন্তু নলেজ পার্ট মানে জন্য 1 মার্ক ফিক্স করা আছে। এভরি পার্টে নলেজ পার্টের জন্য কিন্তু 1 মার্ক আছে। অর্থাৎ তুমি যে 4 মার্কের যে অ্যান্সারটা করবা সেটা সাপোজ টু সে তোমাকে কোনো একটা কোশ্চেন করলো যে ফ্লোরিনের অ্যাফিনিটি ক্লোরিনের চেয়ে কম কেন, ওয়াই দ্য অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন। জাস্ট থিঙ্ক করো যে তুমি এটা জানো না, মনে করো এই অ্যান্সারটা তোমার জানা নাই, কিন্তু তুমি ওই অ্যান্সারের এগেইনস্টে ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন দিয়ে আসছো, শুধু তুমি 1 মার্ক ডিজার্ভ করো, তুমি 1 মার্ক ডিজার্ভ করো, হয় তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সারের কাছেও দাও নাই। তার মানে এইরকম ভাবে প্রত্যেকটা পার্টের সাথে নলেজটা হচ্ছে গিয়া মানে ইনক্লুডেড।
নলেজ পার্টটা ইনক্লুডেড। এই জন্য সবসময় মনে রাখবা যে আসলে যত কিছু বলে না কেন, নলেজের কোশ্চেনটা যেটা সেটাই হচ্ছে ভাইটাল। ইন এভরি টপিক এটাই ভাইটাল। আরেকটা কারণ বলি যে কি কারণে এই নলেজ পার্টটা বা ডেফিনেশনের জায়গাটা কেন ভাইটাল, আরেকটা কারণ বলি। মনে করো একটা যে কোনো স্টুডেন্টসের বা তোমাদের একটা নেচার থাকবে কি জানো, কোনো একটা অ্যান্সার কিভাবে শুরু করব, কি বলে শুরু করব, কি দিয়ে স্টার্টটা করব, এইরকম একটা ধরো আমরা চিন্তার মধ্যে পড়ে যাই যে আমি বডিতে লিখতে পারবো, কনক্লুশনে যেতে পারবো, বাট আমি বেটার স্টার্টিংটা কি করতে পারি, এর জন্য সবচেয়ে ওয়াইজ, সবচেয়ে মানে গুড ডিসিশন হবে কি যে বেটার স্টার্টিংটা কি হবে, জাস্ট বিগিনস উইথ দ্য ডেফিনেশন দিয়ে শুরু করে দাও, দেখবা যে তোমার কলম কিভাবে দৌড়াচ্ছে। তো দ্যাট এটা। আরেকটা ব্যাপারও বলে রাখি আমি ইন অ্যাডভান্স, অনেক স্টুডেন্ট ইভেন বেশি করে এটা অনেক সময় আপার গ্রেডের আমি স্টুডেন্টদেরকে দেখি, মানে যারা খুব ভালো পারফর্ম করে তাদের মধ্যেও আমি একটা 10 to 20% স্টুডেন্টদেরকে দেখছি যে যারা ডেফিনেশনটাকে টোটালি ডিসলাইক করে। তবে কোন ডেফিনেশনটাকে বলি, এ মার্কে যেটা আছে, অর্থাৎ এমন স্টুডেন্ট আছে যে ইন্টারনাল এক্সাম গুলাতে অথবা ধরো আমাদের সাথে কোনো এক্সাম আসতে বসলে কি করে জানো, ওই ডেফিনেশন চারটা রেখে বাকি ওই 44 আনসার, কত হয় 46, 45 পুরো আনসার করে, ওই ডেফিনেশনের 5টা আনসার রেখে দেয়। মানে আমার মনে আছে যে আমার ধরো নামও বলতে পারবো, একটা মেয়ে ছিল অবনী নাম, এখন বোধহয় অনার্স কমপ্লিট হয়ে গেছে। ওরে দিয়ে মনে করো যে কোনো দিন একটা ডেফিনেশন আমি পুরো 2 বছর পড়ছে লেখাইতে পারি নাই। বলে স্যার একবারে কলেজে যখন পরীক্ষা হলে বসবো, ওই অবনী বলে আমি মাইশারি জিজ্ঞাসা করবো বা আইসারি জিজ্ঞাসা করবো, ওরা আবার একটু ডেফিনেশন বলে দিতে পারবে। ওই ডেফিনেশন আমি মুখস্থ করতে পারবো না। পরীক্ষার হলে গেলে কি করবা, আরে পরীক্ষার হলে গেলে অসুবিধা নাই, আমাকে ওই যে মাইকা বলবে, আয়সা বলবে, মানে অর্থাৎ আনিকা বলবে, না একটা কেউ বলে দিবে, তো আমি এই ডেফিনেশনের পেছনে এফোর্ট দিতে রাজি নই। আরে দিয়ে আমি ডেফিনেশন লেখাইতেই পারলাম না, আমি মানে লিখলোই না সে ডেফিনেশন গুলা, এমনটা। এবং এই যে লাস্ট ইয়ার যেটা 2020 এক্সাম দেওয়ার কথা ছিল, ডেফিনেশন করা যেতে পারি না। তো এই ধরনের কিছু কেসও পাওয়া যায়। তো যাই হোক, তোমরা এটা ডেফিনেটলি এটা করতে যাও না। তাহলে যাই হোক, এই জন্য বললাম যে ডেফিনেশনটা অনেক কারণে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো, ফর এক্সাম্পল ক্লোরিন প্লাস 1 মোল ইলেকট্রন প্রডিউস হবে ক্লোরাইড, যেখানে ডেল্টা ইজ ইকুয়াল টু -346 কিলোজুল পার মোল। ওকে, তাহলে তাহলে কি হলো, ডেফিনেশনের সাথে মিলিয়ে নেই। হ্যাঁ, ডেফিনেশনের সাথে মিলিয়ে নেই। আচ্ছা সত্যম বলো তো, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, মাঝখানে একটা কল এসে গেছিল। ওটা সত্যমের তো মাইকই নাই। ফারহান, ফারহান, হ্যালো ফারহান। জি স্যার। হ্যাঁ, না আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আমার কথাটা ঠিক আছে কিনা, বিকজ হ্যাঁ সত্যম বলছি। ক্লিয়ারলি আসতেছে স্যার, ক্লিয়ারলি আসতেছে। না না আমার, হ্যাঁ না আমার অনেক সময় ডাউট হয়ে যায়, এই জন্য যখন কোনো কল আসে পরবর্তীতে আমি আবার কনফার্ম হয়ে নেই যে আমার মিউট। কালকে একবার এরকম একটা ঘটনা ঘটছিল, মানে একটা কল আমি রিসিভ করে ফেলছিলাম, রিসিভ করার পরে আমি যখন আবার কথা বলতেছি, হঠাৎ করে দেখি যে ধরো আমি ওই মেসেজ খেয়াল করা হয় না অনেক সময়, দেখি যে 5-7 মিনিট পরে দেখি কথা বলে না কেন কেউ, মানে কথা বলার কথা ছিল আর কি, পরে দেখি যে আমি নিজে মিউট হয়ে আছি। আচ্ছা দেখো, এই হচ্ছে ডেফিনেশন অফ ইলেকট্রন অ্যাফিনিটি, আর এটা হচ্ছে উইথ এক্সাম্পল। কি বলেছি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, এই যে অ্যামাউন্ট অফ এনার্জি which is evolved, বললাম তো which is evolved, এটাই কেন বুঝছো ইভলভ হয়েছে যে, বিকজ ডেল ইজ নেগেটিভ। which is evolved কখন ইভলভ হয়, when 1 মোল অফ ইলেকট্রন accepted by 1 মোল অফ gaseous atom and প্রডিউস করে হচ্ছে 1 মোল gaseous ion also, so that এটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, তোমাদেরকে একটা বোর্ডের একটা রেফারেন্স দিয়ে বলি। একবার কি করলো বোর্ড জানো, যে ক্লোরিন গ্যাস ইলেকট্রন নিয়ে ক্লোরাইড গ্যাস হয়ে ডেল ইজ ইকুয়াল টু -346 কিলোজুল দিয়ে বললো, দিয়ে কি বললো জানো, দিয়ে বললো যে হেয়ার ডেল্টা এইচ ইজ
Here delta H is A, heat of reaction, B, ionization energy, C, electron affinity, and D, bond energy. ঠিক আছে, তো এরকম একটা এমসিকিউ 2015 ধরো এসেছিল। তাহলে কি দাঁড়ালো যে এটা যেহেতু ডেলেজ দিয়ে এক্সপ্রেস করতেছে, সো দ্যাট যে কোশ্চেন করছে সে চিন্তা করতেছে দেখি তো ডেলেজ মানেই কি কেউ কোনো স্টুডেন্ট ভেবে বসে কিনা যে এটা হেট অফ রিয়াকশন, ডেলেজ মানেই কোনো স্টুডেন্ট বুঝে ভেবে বসে কিনা যে এটা হিট অফ রিয়াকশন। এটা হিট অফ রিয়াকশন না, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। কথা বুঝতে পারছো? তো এটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কি সেটা। তো এখন এই ইলেকট্রন অ্যাফিনিটি যেটা, এটার ইফেক্টিং ফ্যাক্টর গুলো কি কি? ইফেক্টিং ফ্যাক্টর কি? অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, কোন অর্ডারে ইনক্রিজ হবে কোন অর্ডারে ডিক্রিজ হবে, তার জন্য তো অবশ্যই কি থাকবে? ইফেক্টিং ফ্যাক্টর থাকবে না? ইফেক্টিং ফ্যাক্টর থাকবে। একটা ইফেক্টিং ফ্যাক্টর হচ্ছে সাইজ অফ অ্যাটম। তাহলে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি কি ইনক্রিজ হবে না ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ হবে, তার একটা কন্ট্রোলিং ফ্যাক্টর, তার একটা ইফেক্টিং ফ্যাক্টর হচ্ছে সাইজ অফ অ্যাটম। অবশ্যই সাইজ অফ অ্যাটমই তো ডিটারমিন করবে যে ওয়েদার অ্যাফিনিটি ইজ মোর অর লেস, তাই না? তাহলে সাইজ অফ অ্যাটম ফ্যাক্টর। তাহলে আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড আসি, তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ডে যদি যাই আমরা, তাহলে সাইজ অফ অ্যাটম কি হয়? সাইজ হচ্ছে গিয়ে ধরো লিথিয়াম, তার থেকে সাইজ স্মল কার বেরিলিয়াম, তার থেকে স্মল কে বোরন, তার থেকে স্মল কে কার্বন, তার থেকে স্মল কে নাইট্রোজেন, তার থেকে স্মল কে অক্সিজেন, শেষ পর্যন্ত কে স্মল ক্লোরিন। তাহলে মানে কি লিথিয়াম থেকে স্টার্ট করে ক্লোরিন পর্যন্ত কি হয়? সাইজটা ডিক্রিজ হচ্ছে। তো সাইজ ডিক্রিজ হচ্ছে, সাইজ তো ডিক্রিজ হচ্ছে, তাহলে সাইজ যত ডিক্রিজ হবে অ্যাফিনিটি, তাহলে অ্যাফিনিটিটা কি হবে? তাহলে অ্যাফিনিটি কি হবে জানো? অ্যাফিনিটিটা ইনক্রিজ হবে, অ্যাফিনিটিটা ইনক্রিজ হবে, অ্যাফিনিটি কি হবে? ইনক্রিজ হবে। তার মানে সাইজের অপোজিট অর্ডার হচ্ছে গিয়ে অ্যাফিনিটি। ঠিক আছে, তাহলে সাইজ অফ অ্যাটম ইজ দ্য ফ্যাক্টর, যেখানে অ্যাক্রস দ্য পিরিয়ড যত লেফট থেকে তুমি রাইটে যাবা সাইজ ডিক্রিজ হবে, আর সাইজ ডিক্রিজের সাথে সাথে অ্যাফিনিটি ইনক্রিজ হবে। তার মানে যত লেফট থেকে রাইটে যাবো অ্যাফিনিটি ইনক্রিজ হবে, অ্যাফিনিটি কি হবে? ইনক্রিজ হবে। তার মানে লিথিয়ামের অ্যাফিনিটি লোয়েস্ট আর ক্লোরিনের অ্যাফিনিটি হচ্ছে হাইয়েস্ট। তো অ্যাফিনিটি কি হয়? পিরিয়ডে ইনক্রিজ হয়। অন্যদিকে গ্রুপে কি হয়? অন্যদিকে ইন আ গ্রুপ, তাহলে আমরা যদি গ্রুপের দিকে তাকাই তাহলে গ্রুপের সাইজ কি হয়? ইনক্রিজ হয়। তাহলে গ্রুপের সাইজ, সাপোজ সাইজ, ধরো আমার কথার কথা যে এটা আমি যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম নিয়ে চিন্তা করি, তাহলে সাইজ কি হচ্ছে? ইনক্রিজ। তাহলে অ্যাফিনিটি কি হবে? ডিক্রিজ হবে। তাহলে পিরিয়ডে লেফট থেকে রাইটে অ্যাফিনিটি ইনক্রিজ হবে, আর গ্রুপে সেটা ডিক্রিজ হবে, তো এই হচ্ছে অর্ডার অফ অ্যাটম ইলেকট্রন অ্যাফিনিটি। বা ইলেকট্রন অ্যাফিনিটি পিরিয়ডে কিভাবে চেঞ্জ হয়, গ্রুপে কিভাবে চেঞ্জ হয়, সেটা যখন এক্সপ্লেইন করবা, কোন ফ্যাক্টর ইউজ করবা? সেটা হচ্ছে সাইজ অফ অ্যাটম ফ্যাক্টর। কোন ফ্যাক্টর? সাইজ অফ অ্যাটম ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর ইউজ করবা, সেটা হচ্ছে ওটাকে বলবা নিউক্লিয়ার চার্জ। তার মানে অ্যানাদার ফ্যাক্টর হচ্ছে নিউক্লিয়ার চার্জ। তাহলে টু ফ্যাক্টর, ওয়ান ফ্যাক্টর হচ্ছে অ্যাটমিক সাইজ অফ অ্যাটম, আনাদার হচ্ছে কি নিউক্লিয়ার চার্জ। তার মানে নিউক্লিয়ার চার্জ, তো নিউক্লিয়ার চার্জ দিয়েও তুমি অ্যাক্রস দ্য পিরিয়ডে যাবা, অ্যাক্রস দ্য পিরিয়ড। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড কি হবে? লেফট থেকে যত রাইটে যাবা নিউক্লিয়ার চার্জ কি হয়? ইনক্রিজ হয়। লেফট থেকে যত রাইটে যাবা নিউক্লিয়ার চার্জ কত হবে? কি হবে? ইনক্রিজ হবে। আর নিউক্লিয়ার চার্জ যত ইনক্রিজ হবে, মনে করো ব্যাপারটা এরকম যে প্রপোর্শনাল টু ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে নিউক্লিয়ার চার্জ প্রপোর্শন টু ইলেকট্রন অ্যাফিনিটি।
তুমি রিলেশনটা জানলে রিলেশনের মানে ফরে তুমি বলতে পারবা। তুমি যদি রিলেশন জানো তাহলে রিলেশনটাকে তুমি এস্টাবলিশ করতে পারবা, রিলেশনটা তুমি এক্সপ্লেন করতে পারবা। বাট ইউ হ্যাভ টু নো দ্য প্রপার রিলেশন। তাহলে নিউক্লিয়ার চার্জ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন অ্যাফিনিটি, মানে নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে অ্যাফিনিটি তত বেশি হবে, এবং সেটা অবজার্ভ করবো কোথায়? অ্যাক্রস দ্য পিরিয়ডে। সাইজের সাথে সে ইনভার্স, আর নিউক্লিয়ার চার্জের সাথে সে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে পিরিয়ডে চেঞ্জ হয় অথবা কিভাবে গ্রুপে চেঞ্জ হয় সেটা কিন্তু ইজিলি ইউ ক্যান এক্সপ্লেইন। ওকে, এখন দেখো ফর ইউর মানে গুড ইনফরমেশন জেনে রাখো, একটা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি of inert gas is 0. ইলেকট্রন অ্যাফিনিটি অফ ইনার্ট গ্যাস কি 0। তোমরা খেয়াল করছো আমি ফ্লোরিনে থেমে গেছি, কিন্তু থেমে গেছি। আয়োনাইজেশন এনার্জি হলে থামতাম না, নিয়ন পর্যন্ত চলে যেতাম। তার মানে এইটাই একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তাহলে আয়োনাইজেশন এনার্জির যখন ডিসকাস করলাম তখন বললাম যে ইনার্ট গ্যাসের আয়োনাইজেশন এনার্জি তাদের পিরিয়ডে হাইয়েস্ট। ইনার্ট গ্যাসের আয়োনাইজেশন এনার্জি তাদের পিরিয়ডে কি হাইয়েস্ট? ইনার্ট গ্যাসের। তার মানে ইনার্ট গ্যাসের আয়োনাইজেশন এনার্জি কনসিডারেবল, কিন্তু ইনার্ট গ্যাসের আবার অ্যাফিনিটি কনসিডারেবল না। অ্যাফিনিটি হচ্ছে 0, ইনার্ট গ্যাসের অ্যাফিনিটি 0। আর এটা হচ্ছে বিকজ অফ দেয়ার লেক অফ টেন্ডেন্সি টু গিভ টু টেক ইলেকট্রন, লেক অফ টেন্ডেন্সি টু টেক ইলেকট্রন, লেক অফ টেন্ডেন্সি টু টেক ইলেকট্রন। যেহেতু এরা ইলেকট্রন নিতে চাইবে না, আর নিবেই না সোজা কথা, ঠিক আছে, দে হ্যাভ নো মানে টেন্ডেন্সি টু টেক ইলেকট্রন, তাদের ইলেকট্রন নেওয়ার কোনোই টেন্ডেন্সি নাই, ইলেকট্রন নিবেই না। তুমি মনে করো যে অনেক করে তারে বুঝাইয়া বলবা, তাও সে ইলেকট্রন নিবে না। নিবে কি? নিবে না। তো ইলেকট্রন যদি নাই নেয় তাহলে কি করে অ্যাফিনিটি পাবো? অ্যাফিনিটি পাওয়ার তো কোনো চান্স নাই যখন। সো দ্যাট অ্যাফিনিটি 0। এখন ভাবতে পারো স্যার ইলেকট্রন তো দিবেও না, তাহলে আয়োনাইজেশন এনার্জি কেন পেলাম? ইলেকট্রন তো দিবেও না, তাহলে আয়োনাইজেশন এনার্জি কেন পেলাম? এরকম মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু মনে রেখো যে তোমরা এটা একটা ভুল জানো যে ইনার্ট গ্যাসরা রিঅ্যাকশন করে না। তোমরা এটা ভুল জানো যে ইনার্ট গ্যাসরা কোনো কম্পাউন্ড ফর্ম করে না। এটা একদম অ্যাবসলিউটলি তোমরা ভুল জেনে আসতেছো। ইনার্ট গ্যাসের সব ইনার্ট গ্যাসের কম্পাউন্ড আছে, তো দ্যাট তারা কম্পাউন্ড ফর্ম করে। তো তারা ইনার গ্যাস থাকলো কেমনে তাইলে? হ্যাঁ, এটাই তো কথা, টেন্ডেন্সির কারণে বলছে, এটা টেন্ডেন্সির কারণে। মানে লাইক কম্পারেটিভলি তারা অনেক কম কম্পাউন্ড ফর্ম করে, এই জন্য অনেক কম। হ্যাঁ, ইনার্ট বলতে এটা হচ্ছে আমরা মনে করো কাউকে বলি না ছেলেটা অলস, বলি না, বা মেয়েটা অলস বলি না। এখন একটা অলস বলো তাকে, কিন্তু সে কি এক গ্লাস পানিও কি গ্লাসে ভরে খায় না? বা তোমার হচ্ছে যে কি সে কি মানে একদমই ধরো মানে কিছু করে না? কিছু তো করে, কিন্তু তাও বলি কি অলস। কারণ কি, যতটা করার কথা ততটা করে না। অলস কাকে বলি আমরা? ল্যাজি কাকে বলি? যে যতটা করার ততটা করে না, মানে কম কম করে, সেই জন্য বলি লেজি, ঠিক কি না? কিন্তু সে কিছুই করে না এমনকি বুঝায় তা কিন্তু না। যতক্ষণ তার মানে মানে তার বডিতে যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ সে কিছু না কিছু করবে। তো দ্যাট তাকে কিন্তু বলা যায় না যে সে কিছুই করে না, বাট আমরা বলি লেজি। ঠিক ইনার্ট গ্যাসটাও তাই। ইনার্ট গ্যাসটা আসলে কেমিক্যালি ইনার্ট, মানে এরা কেমিক্যাল রিঅ্যাকশন করতে চায় না, টেন্ডেন্সি কম, সেই কারণে এদেরকে ইনার্ট বলে। বাট এরা প্রত্যেকেই কম্পাউন্ড ফর্ম করে, মানে সবারই বিভিন্ন রকম কম্পাউন্ড আছে। হ্যাঁ, তো যখন কম্পাউন্ড তারা ফর্ম করে না, তখন তারা ওই ইলেকট্রন ডোনেট করে, শেয়ার করে, ডোনেট করে, তো দ্যাট তখন তাদের অবশ্যই কনসিডারেশন আছে আয়োনাইজেশন এনার্জি। কিন্তু এরা কখনো ইলেকট্রন নেয় না, মানে এক্সেপ্ট করে না, তো দ্যাট ওদের অ্যাফিনিটি 0। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দয়া, আমি মনে করি যে এটা হচ্ছে যে মানে এই কোশ্চেনটার স্টার সাইন 3টা দিলেও কম হয় আর কি, বুঝছো? মানে এই কোশ্চেনটা স্টার সাইন 4টা হওয়া উচিত। তো সেটাই বললাম আর কি, যে এখানে 4টাই স্টার সাইন দিলাম। আর সেটা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি of fluorine is less than chlorine.
electron affinity of fluorine is less than chlorine. Electron affinity of fluorine is less than chlorine. এইটা না, এই চারটা স্টার এই কারণেই দিছি। এইটা 16 এ আসছে, 17 এ আসছে, 18 এ আসছে, 19 এ আসছে, 4 বছর পর পর। মাঝখানে 20 তো পরীক্ষায় হয় নাই, তাও আমরা 20 সাজেশনে দিয়ে রাখছি এটারে। দেখো তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন, জেনুইনলি কোশ্চেন হচ্ছে এটা। কিন্তু কোথাও কোথাও আবার এমনও বলে যে ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন। মানে কোশ্চেনটা তো জানোই যে রিভার্স করা যায়, তাই না? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন যেমনি বলা যায়, ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন সেটাও বলা যায়, ভাইস ভার্সা, রিভার্স করে, ঠিক না? তবে তোমাকে একটা স্ট্যান্ড নিতে হবে, যে কোনটা ঠিক, ক্লোরিন কম এটা ঠিক না ক্লোরিন বেশি, মানে ক্লোরিন বেশি হওয়াটা এখানে মূল বিষয় না ক্লোরিনের কম হওয়াটা মূল বিষয়। যে কোনো একটা হবে, দুইটাই হবে না, ঠিক আছে? এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে ক্লোরিনের কম কেন, মানে এক্সেপশন কে? ক্লোরিন হচ্ছে এখানে এক্সেপশন, and it is totally an exception. Electron affinity fluorine is less than chlorine and which is an exception. এটা একটা এক্সেপশন। ওকে, কারণটা কি? কারণটা হচ্ছে যে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক না? তো আমরা যত ডাউনে যাব অ্যাফিনিটি তত কি হবে? ডিক্রিজ হবে। যত ডাউনে যাব অ্যাফিনিটি ডিক্রিজ হবে। তো সেই হিসেবে কার বেশি হবার কথা? টপে কে আছে? ফ্লোরিন। তো ফ্লোরিনের হাইয়েস্ট হওয়ার কথা না, বাট ফ্লোরিনের হাইয়েস্ট না, এখানে হাইয়েস্ট হচ্ছে যে ক্লোরিনের। তো এখন সেটার রিজন এক্সপ্লেন করবো যে কেন। আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে তোমরা এখন পর্যন্ত দেখো তো 9, 10 হয়ে আজকে 11 এর একটা পর্যায়ে চলে আসছো। হ্যাঁ, এই পর্যন্ত যত এক্সেপশন দেখছো, এই পর্যন্ত সব এক্সেপশনের পিছনে কিসের কারণটা ছিল জানো? ইলেকট্রনিক কনফিগারেশন। ভালো করে খেয়াল করে দেখো, যত এক্সেপশন সব দেখবা এক্সেপশনের পেছনেই কারণটা হচ্ছে কি? ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে। ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে কোনো না কোনো একটা ব্যাপার হয়ে আছে, যার কারণে যত সব এক্সেপশন, ঠিক না? তাহলে এখানেও নাথিং ডিফারেন্ট, এখানেও কিন্তু দেখবা তাই হয়েছে। তার জন্য কি সবচেয়ে ভালো ইলেকট্রনিক কনফিগারেশন করে খুঁজে বের করো কি আছে এখানে, রহস্য কি? 1s2 2s2 2p5, 1s2 2s2 2p6, 3s2 3p5। আচ্ছা, এখন আমরা অর্ডিনারি সেন্সে চিন্তা করি। অর্ডিনারি সেন্সে যে এর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কি? বেশি। এর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কি? কম। যে কারণে তার অ্যাফিনিটি কম হওয়ার কথা, তার বেশি হওয়ার কথা। রিপিট বলতেছি, এর নিউক্লিয়াসের এর সাইজ স্মল, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন মোর, তো তার অ্যাফিনিটি কি হয়? মোর হয়। আর এটার সময় যেহেতু সাইজ হচ্ছে মোর, তো এটার অ্যাট্রাকশন লো, লেস, তার থেকে লেস, তো দ্যাট সেখানে অ্যাফিনিটি কি হওয়ার কথা? লেস। তার মানে এটা তো নর্মালটা, ঠিক না? তো নর্মাল যে জিনিসটা সেটা বুঝতেছি যে এটার নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, এটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কম। তাইলে সে যখন ফ্লোরাইড হইলো আর এ যখন ফ্লোরাইড হইলো, ক্লোরিন ক্লোরাইড হইলো, তখন ক্লোরিন ক্লোরাইড হওয়ার পরে বেশি এনার্জি পাওয়া গেছে ক্লোরিন ফ্লোরাইড হওয়ার চাইতে। অর্থাৎ ক্লোরিন যখন ফ্লোরাইড হয়েছে। আচ্ছা শোনো, আরেকটা জিনিস একটু বলে রাখি, এই এনার্জিটা হচ্ছে কখন পাবো আমরা? যখন সে ইলেকট্রনটা গেইন করবে, তারপরে কিন্তু এনার্জিটা পাবো। তার মানে এটা আমি পাচ্ছি ফ্লোরাইড থেকে বা পাচ্ছি আমি ক্লোরাইড থেকে, এই তো ব্যাপারটা। তাহলে ক্লোরিন ফ্লোরাইডে কনভার্ট হবে, ক্লোরিন ক্লোরাইডে কনভার্ট হবে, হবার পরে এনার্জি দিবে। সেখানে ফ্লোরিন কম এনার্জি দিবে, ক্লোরিন বেশি এনার্জি দিবে। কারণটা কি? তো এখানে তার নিউক্লিয়াসে অ্যাট্রাকশন মোর, তার নিউক্লিয়াসে অ্যাট্রাকশন লেস। তো এর অ্যাট্রাকশন মোর, তো এইটা তো আর চেঞ্জ হয় নাই, কারণ এইটার অ্যাট্রাকশন মোর, এটার অ্যাট্রাকশন লেস, সেখানে কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না। এখন যা এনার্জি সে প্রডিউস করতে পারতো সেটা সে প্রডিউস করতেছে না, এটাই তো তার দোষ, যে যতটা এনার্জি সে প্রডিউস করতো ততটা সে প্রডিউস করতেছে না। তাহলে তার যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে যেটা দিয়ে সে প্রডিউস করে, সেইটা ঠিক আছে, কিন্তু তাও তার প্রডিউস এনার্জি কমে যাচ্ছে। তার মানে অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে যে এনার্জি পাওয়ার কথা, সেটা না পাওয়ার কারণ কি হতে পারে? কে বলবা?
d orbital নাই দেখে সরি, d orbital নাই দেখে না এখানে ডি অরবিটালের ইস্যু নাই। আমার প্রশ্নটা করার ধরনটা খেয়াল করো। কোশ্চেনটা আমি কিভাবে করছি সেটা থেকে একটু আন্দাজ করার চেষ্টা করো। আমি বললাম যে অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে যেই এনার্জি পাওয়ার কথা সেই এনার্জি না পাওয়ার কারণ কি হতে পারে? মানে যে এনার্জিটা তুমি অ্যাট্রাকশনের কারণে পাওয়ার কথা সেই এনার্জি না পাওয়ার কারণ কি হতে পারে? আসে না না মাথায়? চেষ্টা করো। আমি যেভাবে প্রশ্নটা করলাম সেই থেকে আসতেছে না মাথায়? অ্যাট্রাকশনের কারণে বা অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে যে এনার্জি গেইন করার কথা সেই এনার্জি কমে গেছে, কেন কমে যেতে পারে? স্যার অ্যাট্রাকশন কম হওয়ায়। না না, অ্যাট্রাকশনটা তো বেশি আছে, অ্যাট্রাকশনটা তো ডিনাই করতে পারতেছি না, কিন্তু অ্যাট্রাকশনটা বেশি আছে। অ্যাট্রাকশন মনে, আচ্ছা তোমার কথা মেনে নিলাম যে অ্যাট্রাকশন কমে গেছে। অ্যাট্রাকশন কেন কমছে? মানে কখন অ্যাট্রাকশন কমে, কি কারণে কমে? আসতেছে না ওয়ার্ডটা, না ওয়ার্ডটা আসতেছে না। আরে বাবা, রিপালশনের কারণে। কিসের কারণে? একটা কোনো অ্যাট্রাকশন ফোর্স কমার কারণ কি থাকে? রিপালশন ফোর্স, রিপালসিভ ফোর্স, ঠিক না? তাহলে এর অ্যাট্রাকশন ফোর্স বুঝতে হবে যে তার যত অ্যাট্রাকশন ফোর্স ছিল সেটা কিছুটা নিউট্রাল হয়ে গেছে, এবং অ্যাট্রাকশন ফোর্সকে কে নিউট্রাল করে দেয়? সে হচ্ছে রিপালসিভ ফোর্স। তার মানে এর মধ্যে কি আছে? একটা স্ট্রং রিপালসিভ ফোর্স আছে। কি আছে? স্ট্রং রিপালসিভ ফোর্স আছে। এবং এখন বুঝতে হবে যে কেন এটা আছে, এই স্ট্রং রিপালসিভ ফোর্সের কারণ কি, কেন রিপালশন কাজ করে, কেন রিপালশন কাজ করে, এইটা এখন খুঁজতে হবে। এখন আসো কারণটা বলি। কারণটা হচ্ছে যে এর ইলেকট্রন গুলো আছে সেকেন্ড এনার্জি লেভেলে। ক্লোরিনের ইলেকট্রন কোথায়? সেকেন্ড এনার্জি লেভেলে। ক্লোরিনের ইলেকট্রন আছে কোথায়? সেকেন্ড এনার্জি লেভেলে। আর সেকেন্ড এনার্জি লেভেলটা অনেক স্মল। আচ্ছা, খুব স্মল, মানে সেকেন্ড এনার্জি লেভেলটা হচ্ছে খুব স্মল একটা অরবিট। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেকেন্ড অরবিটে থাকতে পারে কয়টা ইলেকট্রন? 8 ইলেকট্রন। হাউ মেনি ইলেকট্রন? 8। তাহলে চিন্তা করো তো, যে সেকেন্ড অরবিটের রাখতে পারে 8টা ইলেকট্রন, এখন অলরেডি আছে 7টা ইলেকট্রন, তার মানে ইলেকট্রন ডেনসিটি অনেক হাই না? ইলেকট্রন ডেনসিটি কি অনেকটাই হাই? ইলেকট্রন ডেনসিটি কি অনেকটাই হাই। যেহেতু অরবিটটা ছোট, তার মধ্যে আবার 7টা ইলেকট্রনও আছে, যার কারণে এখানে ইলেকট্রন ডেনসিটি খুব হাই বা ইলেকট্রন ডেনসিটি খুব বেড়ে যায়। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে মনে করো, তোমরাই খেয়াল করো যে তোমরা যখন একটা বেঞ্চে বসো, ধরো ক্লাসরুমের বেঞ্চে বসো, তো তোমরা দেখো যে অনেক সময় একটা বেঞ্চে যদি 3জন বসানোর একটা বেঞ্চ থাকে, যে 3জন এটাতে বসবে, তাতে করে অনেক সময় এমন হয় যে বেঞ্চগুলো এমন সাইজ করা যে 3জন ওরা কি হিসেবে রাখছে, যে 3জন যদি কি করে একজনের বডির সাথে একজন বডি যদি একদম লেগে 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 থাকে তাইলে 3জন বসতে পারে, ঠিক না? তো 3জন বসার সিটটা এমন হয় যে কি, যে 3জন বসতে গেলে কেমন করে বসতে হয়, যে একদম ধরছো কারো 2-3জনের মধ্যে কি থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। এখন যদি মনে করো এমন হয়েছে যে তোমরা 2জন ফ্রেন্ড যায় ওই সিটে বসছো, অর্থাৎ ওটাতে 3জনই বসবার কথা, বাট 2জন ফ্রেন্ড অলরেডি ওখানে যায় মনে করে বসছো, তখন কি হবে জানো? আরেকটা ফ্রেন্ড আসলো বা আরেকটা কেউ আসলো, বসতে চাইলো, তখন যে 2জন বসে আছে না, সেই 2জন ওরে বলবে যে এই তুই যা ওখানে যায় বস, এখানে জায়গা নাই, এই তুই যা ওখানে বস, এখানে জায়গা নাই, এটা বলে না অনেক সময়? মানে তারা বুঝাই দিচ্ছে যে এটার মধ্যে জায়গা হবে না। কি বুঝাই দিচ্ছে? যে এখানে জায়গা হবে না, অথচ এটা কিন্তু 3জনের জন্যই ঠিক করা আছে এবং বসবেও 3জন, কিন্তু 2জন বসার পরে মানে বিষয়টা এমন দাঁড়ায় গেছে যে আরেকজন বসবে কই, বা বসলে চাপাচাপি হবে। হ্যাঁ, মানে তার মানে কি, যে বসতে চাচ্ছে তাকে ডিসকারেজ করতেছে, এই বসো না, বসা যাবে না। এখন সে মনে করতেছে আমি আর বসবো কই, সবই তো বুক করা। তো সে কি করবে? আসবে, বসবেও, কিন্তু বসলেও কি হবে? একটা ধাক্কাধাক্কি হবে না? মানে অনেক সময় আছে না, ফ্রেন্ড একটু ধাক্কাধাক্কি করো, তো কি হবে? এর মধ্যে থেকে যে বসতে সে মনে করো পারলে পড়ে যায় আর কি, এরকম অবস্থা। মানে তারপরও সে নিজেকে শক্ত করে ধরে রাখতে চেষ্টা করবে। ঘটনাটা অনেকটা এরকম যে এইখানে যারা আছে তারা কি করবে, যখন এই যে বাইরের থেকে একটা আসছে ওটাকে তখন কি করবে, শুধু ধাক্কা দিবে যে
যে তুমি কেন আসছো, আমরা আমাদের জায়গা নাই, তুমি কেন আসছো, আমাদের জায়গা হচ্ছে না, তুমি কেন আসছো এই ভিড়ের মধ্যে। তার মানে রিপালশন কাজ করতেছে। যে ইলেকট্রনটা সে একসেপ্ট করলো সেই ইলেকট্রনের প্রতি একটা স্ট্রং রিপালশন কাজ করতেছে, তার মানে রিপালশন অফ ইনার ইলেকট্রন টু আউটার ইলেকট্রন, তাই না এটা? তাহলে রিপালশন অফ ইনার ইলেকট্রন টু আউটার ইলেকট্রন, ইনার ইলেকট্রনের একটা রিপালশন কাজ করতেছে কার উপরে? আউটার ইলেকট্রনের প্রতি। এবং কেন কাজ করতেছে সেটা তো বুঝছো, যেহেতু তাদের স্পেস কম, ডেনসিটি বেশি, ছোট অরবিট, এই সব কারণে রিপালশন কাজ করতেছে ইনার অরবিট ইলেকট্রনের কার প্রতি? আউটার ইলেকট্রনের কারণে। আর এটার কারণেই তার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়, যার কারণে তার অ্যাফিনিটি কমে যায়। আর এই এফেক্টটাকে কি বলে জানো? শিল্ডিং এফেক্ট। এটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। ওকে, তো শিল্ডিং এফেক্ট যত বেশি হয় তোমার হচ্ছে গিয়ে ওই এনার্জি যতটা প্রডিউস হওয়ার কথা ততটা প্রডিউস হয় না, রিপালশন তত বেশি হয়, তো রিপালশন অফ ইনার ইলেকট্রন টু আউটার ইলেকট্রন, যেটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। তাহলে ফ্লোরিনের অ্যাফিনিটি কমার কারণ কি? শিল্ডিং এফেক্ট। ফ্লোরিনের অ্যাফিনিটি ডিক্রিজ হওয়ার কারণ হচ্ছে শিল্ডিং এফেক্ট। যদিও তোমাদের বইয়ের মধ্যে এই পয়েন্টটা নাই, মানে বইয়ে শুধু রিপালশনের কথা বলছে, বাট তোমরা এটা রেফারেন্সে বলবা, হ্যাঁ, যে এটাকে বলে শিল্ডিং এফেক্ট। ক্লোরিনের শিল্ডিং এফেক্টটা ওরকম স্ট্রং আর কি, কথা বুঝতে পারছো? কিন্তু ক্লোরিনের হয়েছে কি অতটা স্ট্রং রিপালশন কাজ করার কোনো কারণই নেই, বিকজ থার্ড এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারতো? এই 3টা, সেখানে আছে কয়টা? 7টা। যেটা এরা তো মনে করো যে মানে একদম রীতিমতো ঘুমিয়ে আছে বালিশ নিয়ে, মানে এত জায়গা, 7জন তো মনে করো একদম মেল, মানে কি করতেছে, একদম ধরো অনেক জায়গা দখল করে বসে আছে ইচ্ছে মতো, ঠিক না? কোনো রিপালশন কাজ করার কোনো কারণ নেই, আরেকজন উঠলো সেটা নিয়ে তাদের কোনো হেডেক নাই, ঠিক না? তো ক্লোরিনে ওই ধরনের কোনো ব্যাপার নাই যেটা ক্লোরিনে নেই, যেটা ফ্লোরিনে আছে। তো কারণটা বোঝা গেল যে কেন ফ্লোরিনের অ্যাফিনিটি কম, মানে লেস দেন নর্মালিটি কম কেন। ওকে, তাহলে অ্যাফিনিটি তার হাইয়েস্ট কার হলো এমং অল এলিমেন্ট? শেষ পর্যন্ত কার অ্যাফিনিটি তার বেশি হচ্ছে? ক্লোরিনের। অ্যাফিনিটি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট, এই এমসিকিউটা যে কতবার আসছে, অ্যাফিনিটি অফ হুইচ এলিমেন্ট ইজ হাইয়েস্ট, এটা যে কতবার আসছে শুধু বোর্ড কোশ্চেন সলভ করতে যায় দেখবা। এন্ড আনসার হচ্ছে ক্লোরিন। আনসার হচ্ছে কি? ক্লোরিন। বিকজ এই প্লেসটা হবার কথা ছিল কার? ক্লোরিনের। সেই জায়গাটা কে নিয়ে নিছে? ক্লোরিন। তো ক্লোরিনের অ্যাফিনিটি হচ্ছে এটা। আচ্ছা, অ্যাফিনিটিতে আরেকটা এক্সপ্লেনেশন দিব, সেটা হচ্ছে থার্ড যেটা বলবো ওটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি এটা হচ্ছে পজিটিভ। কারণ একটা ব্যাপার, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ, চিন্তা করো, মানে মনে হবে যে তাহলে ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, আমরা ডেফিনেশন দিছি ফার্স্ট অ্যাফিনিটির জন্য। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ, whereas ফার্স্ট অ্যাফিনিটি হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন অ্যাফিনিটির ফার্স্ট যেটা সেটাই শুধু নেগেটিভ, সেকেন্ড অ্যাফিনিটিটা হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটম যদি দুইটা ইলেকট্রন দেয়, তাহলে প্রথম ইলেকট্রনটা টু ইলেকট্রন যদি একসেপ্ট করে, কোনো অ্যাটম যদি 2 ইলেকট্রন একসেপ্ট করে, তাহলে প্রথম ইলেকট্রন যখন সে একসেপ্ট করবে তখন সে এনার্জি প্রডিউস করবে। কিন্তু যখন সে সেকেন্ড ইলেকট্রনটা নিতে যাইবে তখন কি হবে? এনার্জি তো প্রডিউস করবেই না, উল্টো কি করবে? অ্যাবজর্ব করবে। আসো কেন? কারণটা কি? অক্সিজেন গ্যাসিয়াস ফর্মে আছে, সে একটা ইলেকট্রন নিয়ে অক্সিজেন মাইনাস গ্যাসিয়াস ফর্মে যাবে, মানে কি? ফার্স্ট ইলেকট্রন ফার্স্ট অ্যাফিনিটি, এবং ফার্স্ট অ্যাফিনিটি হচ্ছে -141 কিলোজুল পার মোল, -141 কিলোজুল পার মোল। এটা হচ্ছে অ্যাফিনিটি অফ অক্সিজেন, ফার্স্ট অ্যাফিনিটি। আচ্ছা, এবার আসো, অক্সিজেন মাইনাস গ্যাসিয়াস ফর্মে থাকা অবস্থা যখন আরেকটা ইলেকট্রন নিয়ে 2 মাইনাস গ্যাসিয়াস ফর্মে গেল, তখন তার ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়া +700 হচ্ছে তোমার বলা হয় 84 কিলোজুল পার মোল।
তার মানে প্রথমে যেখানে সে প্রডিউস করছে সেকেন্ড টাইম সে যায় কি করছে উল্টো অ্যাবজর্ব করছে। কেন? কে বলতে পারবে কারণটা কি? কে বলতে পারবে কারণটা কি? এতক্ষণ অনেক আলোচনা হয়েছে, তো এখানে কারণটা বলো যে কেন? কেন প্রথমে ইভলভ করতেছে, পরেরটা কেন আবার অ্যাবজর্ব করতেছে? বলো। স্যার শিল্ডিং হয় দেখে। হ্যাঁ, শিল্ডিং হয় দেখে। ব্যাস, মানে আমি তো এই জন্য বললাম যে আমি তো এতক্ষণ ধরে বলতেছিলাম সেই কথাটাই। তার মানে এটা কি একদম কোয়াইট ন্যাচারাল না? যখন সে একটা ইলেকট্রন নিয়ে নেগেটিভ হইছে, তখন এই যে ইলেকট্রনটা তার দিকে যে অ্যাপ্রোচ করতেছে, সেও নেগেটিভ, ও নেগেটিভ। আসতে মানে আসাটা কি এত সহজ হবে? বন্ডিংটা কি এত সহজ হবে? আসাটা এত সহজ হবে? হবে না। তার মানে এখানে একটা স্ট্রং রিপালশন কাজ করতেছে, শিল্ডিং এফেক্ট কাজ করতেছে, যার কারণে তোমার কি করতে হয় যে সে তো প্রডিউস মানে মনে করো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি তোমাদেরকে, সবসময় মনে রাখবা অ্যাট্রাকশন আর রিপালশন হচ্ছে সিমিলটেনিয়াস। অর্থাৎ অ্যাট্রাকশন রিপালশন সবসময় একসাথে কাজ করে। এর মধ্যে কেউ একজন উইন করে, এর মধ্যে কেউ একটা কি করে উইন করে। এখন এখানে অ্যাট্রাকশন যা তার থেকে রিপালশন বেশি, কিন্তু উইন করছে অ্যাট্রাকশন। সেটা কেমনে হইলো তাইলে? কারণ সে তো নিজে ইলেকট্রন। তার মানে কি জানো উইন করছে কিভাবে জানো? তুমি সাপোর্ট দিছো, তুমি তার হয়ে কাজ করছো, অর্থাৎ তুমি কি করছো? তাকে এনার্জি সাপ্লাই দিছো। দিস ইজ দ্য এনার্জি। তার মানে সে কন্ডিশন দিয়ে দিছে আমি ইলেকট্রন এটা নিব না। বলতেছে না বাবা নে, বাবা নে। তো বলতেছে তাইলে আমাকে ঘুষ দিতে হবে, আমাকে এনার্জি দিতে হবে, সো দ্যাট সে এনার্জি তখন অ্যাবজর্ব করে। প্রডিউস তো করেই না, উল্টো এনার্জি অ্যাবজর্ব করে। তাহলে বুঝতে পারছো? তো যাই হোক, এইসব তো গল্পের ব্যাপার, মনে রাখার জন্য বলা। কিন্তু মূল কারণটা কি? রিপালশন। মেইন কারণটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। অর্থাৎ যারা ইনারে আছে তারা আউটারটাকে কি করবে? রিপালশন করবে। তাহলে এই যে শিল্ডিং এফেক্টটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে ইনার ইলেকট্রনের সাথে আউটার ইলেকট্রনের যে একটা রিপালশন কাজ করে, তার কারণে যে এইরকম কিছু কেসেস তোমাদের সামনে চলে আসবে, আই হোপ এগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তো দিস ইজ আ স্ট্রং টপিক। এটা খুব স্ট্রং একটা টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। প্রিভিয়াস যেটা ছিল আয়োনাইজেশন এনার্জি, সেটাও স্ট্রং একটা টপিক, এটাও একটা স্ট্রং টপিক। এখন যাচ্ছি আমরা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, তো অ্যানাদার ওয়ান হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটাও ইম্পর্টেন্ট। আর এটার ইম্পর্টেন্সটা এমন যে এটা খুব হচ্ছে কি পুরো কেমিস্ট্রিটাকে দখল করে রাখছে। মানে যেমন আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এটা কিন্তু পার্টিকুলার কিছু কিছু জায়গা আছে। নেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি এই টার্মটা কি জানো? মানে ফার্স্ট পেপার কি, সেকেন্ড পেপার কি, মানে পুরো কেমিস্ট্রিতেই এই টপিকটা ছড়ানো আছে। তো এই কারণে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ফার্স্ট অফ অল একটু মানে একটা জিনিস চিন্তা করে রাখো, সেটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি নট এ ফর্ম অফ এনার্জি, নট আ ফর্ম অফ এনার্জি। এটা কোনো এনার্জি না। আয়োনাইজেশন এনার্জি যেমন এনার্জি, অ্যাফিনিটি যেমন এনার্জি, এটা কিন্তু সেরকম কোনো এনার্জি না। এটা কোনো এনার্জি না। এটা কি জিনিস? ডেফিনেশন এরকম, the relative attraction of atoms in a covalent bond upon bond electrons is called electronegativity. Electronegativity এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন, যে দ্য রিলেটিভ অ্যাট্রাকশন অফ অ্যাটমস ইন আ কোভ্যালেন্ট বন্ড আপন বন্ড ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। মনে করো হাইড্রোজেন ক্লোরিন বন্ড, কোভ্যালেন্ট বন্ড, হাইড্রোজেন ক্লোরিন কোভ্যালেন্ট বন্ড, হাইড্রোজেন ক্লোরিন কোভ্যালেন্ট বন্ড, এন্ড এখানে হচ্ছে তাদের বন্ড ইলেকট্রন।
আর এই বন্ড ইলেকট্রনের প্রতি ওরও নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে, তার নিউক্লিয়াসেরও অ্যাট্রাকশন আছে, অর্থাৎ বোথ নিউক্লিয়াসেরই অ্যাট্রাকশন আছে, হয়তো কারোটা কম কারোটা বেশি, বাট বোথ নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে। তো এই যে রিলেটিভ অ্যাট্রাকশন, মানে কার বেশি কার কম, এইটাকেই বলে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দিস টার্ম ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি, এটাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। এন্ড ইলেকট্রন নেগেটিভিটিটাও হচ্ছে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপরেই তোমার ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, আচ্ছা, এবার তোমার যেমন ধরো ইয়ের কি বলা হয়, পিরিয়ডের ধরো লেফট টু রাইট ইনক্রিজেস, মানে লেফট থেকে রাইটের দিকে ইনক্রিজ হয়, লেফট টু রাইটে ইনক্রিজ হয়, লেফট টু রাইট কি হয়, ইনক্রিজ হয়। ইলেকট্রন অ্যাফিনিটি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি। আনসার এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। তার মানে লেফট থেকে যত রাইটে যাবা অ্যাফিনিটিও ইনক্রিজ হয়, আয়োনাইজেশন এনার্জিও ইনক্রিজ হয়, নেগেটিভিটিও ইনক্রিজ হয়। অর্থাৎ লিথিয়াম থেকে সাপোজ ফ্লোরিন, লিথিয়াম টু ফ্লোরিন, ঠিক না, লিথিয়াম থেকে ফ্লোরিন, আয়োনাইজেশন এনার্জি কি হবে, ইনক্রিজ হবে, অ্যাফিনিটি কি হবে, ইনক্রিজ হবে, নেগেটিভিটিও কি হবে, ইনক্রিজ হবে। বিকজ তোমার যত রাইটে যাবা সাইজ ডিক্রিজ হবে, যত রাইটে যাবা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হবে, আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হলে অ্যাফিনিটির সময় অ্যাফিনিটি ইনক্রিজ হয়, আয়োনাইজেশন এনার্জির সময় আবার আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয়, আবার তোমার হচ্ছে নেগেটিভিটির সময় নেগেটিভিটিও ইনক্রিজ হয়। তার মানে যার অ্যাফিনিটি লো তার আয়োনাইজেশন এনার্জিও লো, যার অ্যাফিনিটির মোর হাই তার আয়োনাইজেশন এনার্জিও হাই। এন্ড রিমেম্বার, মানে জাস্ট কনসিডার ওয়ান থিং, সেটা হচ্ছে এরকম, মনে করো সে ফর এক্সাম্পল সোডিয়াম, তুমি যদি বলো যে সোডিয়ামের টেন্ডেন্সি কি, আমি বলবো বা তোমরা বলবা যে সোডিয়ামের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ডোনেট করা। যদি বলি সোডিয়ামের টেন্ডেন্সি কি, তাহলে আনসার হচ্ছে সোডিয়ামের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ডোনেট করা। সেকেন্ড কোশ্চেন আমার, সোডিয়াম কেন ইলেকট্রন ডোনেট করে, তুমি বলবা এর আয়োনাইজেশন এনার্জি কম তাই সহজে ডোনেট করে। আমি আরেকটা কোশ্চেন করলাম, এ কেন একসেপ্ট করে না, তুমি তখন বললা যে এর ইলেকট্রন অ্যাফিনিটি লো তাই একসেপ্ট করে না। একই তো হলো, আয়োনাইজেশন এনার্জি লো বলে সে সহজে ডোনেট করে, আর অ্যাফিনিটি লো বলে সহজে অ্যাকসেপ্ট করে না। তাহলে যে সহজে ডোনেট করবে সে তো আর সহজে অ্যাকসেপ্ট করবে না। তাহলে আয়োনাইজেশন এনার্জি লো হলে একটা অ্যাটম যা করে, অ্যাফিনিটি লো হলে একটা অ্যাটম তাই করে। তাহলে লেফট থেকে যত রাইটে যাব আমরা আয়োনাইজেশন এনার্জিও ইনক্রিজ হবে, অ্যাফিনিটিও ইনক্রিজ হবে, আর নেগেটিভিটি ইনক্রিজ হবে। এবং তার একটাই কারণ যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ার সাথে সাথে এই তিনটে জিনিস বাড়ে। এখন একটা 2 মার্কের কোশ্চেন খুব আসতে দেখবা তোমরা, ইভেন স্কুলেও আমি দেখি আছে, যে ফ্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। ফ্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা হাইয়েস্ট। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে ফ্লোরিনের কিন্তু সবই হাইয়েস্ট হওয়ার কথা ছিল। আয়োনাইজেশন এনার্জির হাইয়েস্ট, মানে যদি ইনার্ট গ্যাসদেরকে না ধরি, অ্যাফিনিটির হাইয়েস্ট ক্লোরিন যদি ভেজাল না করতো, তার মানে ইনার্ট গ্যাসের কারণে সে আয়োনাইজেশন এনার্জির হাইয়েস্ট হতে পারে নাই। অ্যাফিনিটিতে এক্সেপশন থাকার কারণে অ্যাফিনিটিতেও সে হাইয়েস্ট হতে পারে নাই। সে হাইয়েস্ট আছে কোথায়, তাইলে হাইয়েস্ট আছে সে নেগেটিভিটির দিক থেকে, ফ্লোরিনের নেগেটিভিটির দিক থেকে হাইয়েস্ট। অর্থাৎ যেহেতু লেফট থেকে রাইটে নেগেটিভিটি ইনক্রিজ হয়, তাই নেগেটিভিটির জায়গায় তার নেগেটিভিটিটা হচ্ছে ফ্লোরিনের হাইয়েস্ট। তো দ্যাট ফ্লোরিনের নেগেটিভিটি হাইয়েস্ট কেন, কারণ আমরা লেফট থেকে যত রাইটে যাই সাইজ ডিক্রিজ হয়, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, সো দ্যাট আয়োনাইজেশন নেগেটিভিটি ইনক্রিজ হয়। তো যেহেতু নেগেটিভিটি ইনক্রিজ হতে হতে রাইট মোস্ট কে ফ্লোরিন, যেহেতু ইনার্ট গ্যাসের পর নাই, লাইক হচ্ছে নেগেটিভিটি নাই, সো দ্যাট
নেগেটিভিটির হাইয়েস্ট কে হবে? ফ্লোরিন। নেগেটিভিটির কিছু ভ্যালু মনে রাখাটা এই লেভেলে, তোমাদের লেভেলে এসে এখন একদম এসেনশিয়াল। এলিমেন্ট আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, এটাকে এইটা যেইটা আমরা যেই ভ্যালুটা নিচ্ছি এই ভ্যালুটাকে বলা হয় পাউলিং স্কেল। এটাকে বলা হয় পাউলিং স্কেল। তো অনেক সময় এমসিকিউ হতে দেখবা যে এরকম বলবে যে পাউলিং স্কেলে এর নেগেটিভিটি কত, ওর নেগেটিভিটি কত, পাউলিং স্কেলে। তো এটা জাস্ট রেফারেন্সে লাগবে পাউলিং স্কেল, আদারওয়াইজ ভ্যালুটাই মনে রাখবা, এটাই জরুরি। আচ্ছা, ফ্লোরিনের নেগেটিভিটি হচ্ছে যায় 4, যেটা হাইয়েস্ট। দেন হলো অক্সিজেনের নেগেটিভিটি হচ্ছে 3.5। দেন হচ্ছে মনে রাখার জন্য ক্লোরিনের নেগেটিভিটি হচ্ছে 3.1, নাইট্রোজেনের নেগেটিভিটি অলসো 3.1। তবে ক্লোরিন আর নাইট্রোজেনের নেগেটিভিটি দুইটাই 3.1 লিখছি। হ্যাঁ, এদের মধ্যে খুব অল্প ডিফারেন্স থাকে, মানে দুজনেই খুব ক্লোজ টু 3.1। আচ্ছা, মনে রাখতে হয় এটা। কার্বনকে মনে রাখা ভালো 2.5, হাইড্রোজেনকে মনে রাখা তো অবশ্যই দরকার 2.2, সোডিয়াম একটা মেটাল হিসেবে মনে রাখাটা দরকার 0.9। এই নেগেটিভিটি গুলো মনে রাখাটা খুব দরকার নেগেটিভিটি হিসেবে। হ্যাঁ, তোমরা এই নেগেটিভিটি মনে রাখবা। ফ্লোরিনের কত, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন এন্ড হচ্ছে সোডিয়াম। এই যে নেগেটিভিটির ভ্যালু, এই নেগেটিভিটির ভ্যালু গুলো অবশ্যই মেমোরিতে থাকে যেন, এন্ড ইট উইল হেল্প ইউ লট। এটা তখন তোমাদের তো হেল্পফুল হবে। প্রথমটা কি ফ্লোরিনেরটা? ফ্লোরিনের হলো 4, ফ্লোরিনের 4, অক্সিজেন 3.5, ফ্লোরিন 3.1, নাইট্রোজেন 3.1। নাইট্রোজেন এবং ফ্লোরিন প্রায় কাছাকাছি। হ্যাঁ, আর কার্বন, হাইড্রোজেন এন্ড সোডিয়াম। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হইতেছে যে তোমার ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি and prediction of bond, prediction of bond। অর্থাৎ আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থেকে আমরা কি করতে পারি জানো? প্রিডিক্ট করতে পারি। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থেকে আমরা কি ধরনের বন্ড এটা আমরা প্রিডিক্ট করতে পারি। যে দুইটা অ্যাটম মনে করো, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি মেনশন করা থাকলো, তাহলে দেখবা যে আমরা কি করতে পারি জানো? প্রিডিক্ট করতে পারি যে এটা কি বন্ড, এটা প্রিডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, ডেল্টা ইএন হচ্ছে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, মানে ডেল্টা ইএন দিয়ে বুঝালাম যে এটা হচ্ছে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। আর হচ্ছে তোমার হলো বন্ড টাইপ। আর আসো এক্সাম্পল। আচ্ছা, তো এখন তোমার ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি তোমরা মেবি জানতেও পারো, নয়তো আবার জানো। যদি এমন হয় যে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে লোয়ার দেন 0.5। যদি ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? লোয়ার দেন 0.5 হয়, তাহলে বুঝবা যে বন্ড টাইপটা হচ্ছে কোভ্যালেন্ট। এন্ড ফর এক্সাম্পল মিথেন, মিথেনের কার্বন 2.5, হাইড্রোজেন 2.2, ডিফারেন্স কত? 0.3। তাহলে দেখছো মিথেন কোভ্যালেন্ট জানতাম আমরা, এন্ড নেগেটিভিটি ডিফারেন্সও কত? 0.3। আচ্ছা, এরপরে 0.5 থেকে গ্রেটার বাট 1.7 থেকে কম, মানে 0.5 থেকে 1.7, কোথাও কোথাও 1.9 মেনশন থাকতে পারে। মানে 0.5 থেকে এটা 1.7 ও কোথাও দেখবা, আবার কোথাও হয়তো 1.9 ও মেনশন করে রাখছে। যদি এমন হয় তাহলে ওটাকে বলা হয় পোলার। পোলার তার মানে কি জানো? এটা হচ্ছে যে ইন বিটুইন কোভ্যালেন্ট এন্ড আয়নিক। এটা হচ্ছে ইন বিটুইন কোভ্যালেন্ট আয়নিক, যেটাকে আমরা বলি হচ্ছে পোলার। ফর এক্সাম্পল, আসো কাকে দিয়ে এক্সাম্পল দিব? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেখানে ক্লোরিন হচ্ছে 3.1 আর হাইড্রোজেন হচ্ছে 2.2, ডিফারেন্স কত? 0.9। তো 0.9 মানে কি? 0.9 মানেও তো ইন বিটুইন, তো এটা কি? পোলার, পোলার টাইপ হয়। আচ্ছা, আর যদি এমন হয় যে অ্যাবভ 1.7 অর 1.9 অ্যাবভ হয়, মোর এর চেয়ে মোর হয়,
তাহলে ওটা আয়নিক। এন্ড ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিন কত 3.1 আর সোডিয়াম কত 0.9, তাতে করে ডিফারেন্স হবে 2.2, ডিফারেন্স 2.2, which is above 1.7 or 1.9, so that এটা আয়নিক। তাহলে এটাই হচ্ছে যে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি এন্ড প্রেডিকশন অফ বন্ড। ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি এন্ড প্রেডিকশন অফ বন্ড বলতে আমরা যেটা বুঝি সেটাই এটা। হ্যাঁ, তো ইট উইল হেল্প ইউ এ লট, যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়েও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা যে, এবং এটা এমসিকিউ তে খুব পপুলার, খুবই পপুলার, যে এরকম ডিফারেন্স দিয়ে বলে যে বন্ডটা কেমন হবে, বন্ডের নেচার কেমন হবে, ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, এসব। আচ্ছা, এবারে টপিক হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ওকে। আমরা ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট শেয়ার করবো এখন। ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট, ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট। এখন আমরা শেয়ার করবো হচ্ছে ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট। এখন মেল্টিং পয়েন্টের ট্রেন্ডটা আমরা শেয়ার করবো, এবং সেটা খুব পার্টিকুলার শেয়ার করবো। সেটা হচ্ছে থার্ড পিরিয়ডের এলিমেন্ট দিয়ে শেয়ার করবো। থার্ড পিরিয়ডে যারা আছে ওদের নিয়ে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এন্ড ক্লোরিন, ঠিক আছে? এদের ট্রেন্ডটা এক্সপ্লেইন করতে বলে। মেল্টিং পয়েন্টের ট্রেন্ড আসলে এদের দিয়ে এক্সপ্লেইন করতে বলে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার আর ক্লোরিন। তবে অলওয়েজ যেটা হয়, এদের ট্রেন্ড আর এদের ট্রেন্ডটা তোমার হচ্ছে ইন্ডিভিজুয়াল হয়। অর্থাৎ যদি এক্সপ্লেন করতে বলে তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এক্সপ্লেন করতে বলে, আর নয়তো সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এক্সপ্লেন করতে বলে। অর্থাৎ এই টিমের থেকে এই টিমের সাথে ওই টিমকে কম্পেয়ার করা হয় না, বা এখান থেকে একটা আর ওখান থেকে একটা নিয়ে কম্পেয়ার করা হয় না। ওকে, তাহলে যদি তোমাকে এক্সপ্লেন করতে হয় তাহলে ট্রেন্ড অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এক্সপ্লেন করা লাগবে, আর নয়তো ট্রেন্ড অফ সিলিকন, ফসফরাস, সালফার এক্সপ্লেন করা লাগবে, বা ক্লোরিন পর্যন্ত। তাহলে দুইটার একটা যে কোনো এক সাইড আসবে, কখনোই টুগেদার আসবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইটার ট্রেন্ডটা আর যদি আসেও, তাতে করে তুমি এক্সপ্লেনেশন ভাগ করে দিবা, তুমি তখন পার্টিশন করে নিবা, এদের একটা এক্সপ্লেনেশন, ওদের একটা এক্সপ্লেনেশন। কারণটা হচ্ছে এদের ফ্যাক্টর হচ্ছে কি জানো? এদের ফ্যাক্টর হচ্ছে ল্যাটিস এনার্জি, আর ওদের ফ্যাক্টর হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে তো এর ফ্যাক্টর একটা, ওর ফ্যাক্টর তার একটা, দুই জায়গায় তো দুই রকম ফ্যাক্টর। একদিকে হচ্ছে ল্যাটিস এনার্জি, আরেক দিকে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের যে ট্রেন্ডটা সেটা কি হবে? সেটা বেসড অন ল্যাটিস এনার্জি। আর সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিনের ট্রেন্ড কি হবে, অর্ডার কি হবে, সেটা আবার ডিপেন্ড করবে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সের উপর। তো আমরা আসি আগে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম পার্টে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ট্রেন্ডটা কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ট্রেন্ড হচ্ছে এটা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়ামের ট্রেন্ড হচ্ছে এটা। তার মানে কি, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট কি? হাই। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের দিকে মেল্টিং পয়েন্ট কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। কেন ইনক্রিজ হবে? তুমি তো ফ্যাক্টর জানো, কি ফ্যাক্টর? ল্যাটিস এনার্জি। ফ্যাক্টরটা কি? ল্যাটিস এনার্জি। তাহলে এখন খুঁজে বের করো ল্যাটিস এনার্জি কেন অ্যালুমিনিয়ামেরটা বেশি। সোডিয়াম কি করে জানো তো? সোডিয়াম একটা ইলেকট্রন রিমুভ করে সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করে। ম্যাগনেসিয়াম সেখানে 2 ইলেকট্রন ডোনেট করে ম্যাগনেসিয়াম 2 প্লাস ফর্ম করে, আর অ্যালুমিনিয়াম সেখানে 3 প্লাস আয়ন প্রডিউস করে। তাহলে সোডিয়ামের ভ্যালেন্স শেলে 1 ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2 ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3 ইলেকট্রন ভ্যালেন্স শেলে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন ডিলোকালাইজ কয়টা? 1। ম্যাগনেসিয়ামের ডিলোকালাইজ 2, and অ্যালুমিনিয়ামের ডিলোকালাইজ হ্যাঁ কত? 3। and ডিলোকালাইজ ইলেকট্রন যত বাড়ে, হ্যাঁ, অ্যাট্রাকশন তত কি হয়? ইনক্রিজ হয়। ডিলোকালাইজ ইলেকট্রন যত ইনক্রিজ হয়, তার মানে হচ্ছে যে সোডিয়াম যে ল্যাটিসটা, সেখানে সোডিয়াম প্লাসের সাথে কার অ্যাট্রাকশন? 1 ইলেকট্রনের। ম্যাগনেসিয়ামের যে ল্যাটিস, সেখানে ম্যাগনেসিয়ামের সাথে 2 ইলেকট্রন অ্যাট্রাকশন। যেটা অ্যালুমিনিয়ামের ল্যাটিস, সেখানে অ্যালুমিনিয়ামের সাথে 3 ইলেকট্রনের অ্যাট্রাকশন। মেটালিক বন্ড কিভাবে ফর্ম করে? মেটালিক বন্ড কি করে ফর্ম করে? মেটালরা কি করে? ফার্স্টে ইলেকট্রন ছেড়ে দেয়,
ইলেকট্রন রিমুভ করবার পরে তারা ক্যাটায়ন হয়, আর ইলেকট্রন নেগেটিভ আয়ন হিসেবে কাজ করে, তখন তারা তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, ওই অ্যাট্রাকশনের জোরে তারা একসাথে থাকে। তাহলে এখানে অ্যাট্রাকশন যত বেশি হবে, ল্যাটিস এনার্জি তত বেশি হবে। অ্যাট্রাকশনটা কোথায় বেশি হবে? 1+1 ইলেকট্রন, 2+2 ইলেকট্রন, না 3+3 ইলেকট্রনে? অবশ্যই 3+3 ইলেকট্রন অ্যাট্রাকশনটা হাই হবে। তাহলে সেখানে ল্যাটিস এনার্জিও কি হবে? বেশি হবে। আর ল্যাটিস এনার্জি যত বেশি হবে, মেল্টিং পয়েন্টটা তত মোর হবে। সো সিম্পল, কিন্তু ফ্যাক্টর মাথায় রাখতে হবে, ল্যাটিস এনার্জি। আরেকটা হচ্ছে যে ওদেরটা, অর্থাৎ সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার আর ক্লোরিনের ট্রেনটা কি। সেটা আবার কি, সিলিকনটা হচ্ছে হাইয়েস্ট, তারপর আবার সালফার, এরপরে ফসফরাস, এর শেষে ক্লোরিন। মানে অর্ডারটা একটু ঝামেলা করছে ফসফরাস আর সালফারের, ঠিক না? ওদের জায়গা চেঞ্জ হয়ে গেছে। মানে হাইয়েস্ট হচ্ছে সিলিকনের, এরপরে সালফারের, তারপরে ফসফরাসের, শেষে ক্লোরিনের। এই হচ্ছে এদের ট্রেনটা। তো এদের ট্রেন্ডের কারণটা কি বলেছি? ভ্যান ডার ওয়ালস ফোর্স। এদের কারণটা বলেছি যে এটা হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। এন্ড রিমেম্বার ওয়ান থিং, এরা সবাই কিন্তু এলিমেন্টারি মলিকিউল। এরা সবাই কি তোমরা জানো যে এরা হচ্ছে এলিমেন্টারি মলিকিউল। সেখানে সিলিকনের সাথে কয়টা অ্যাটম থাকে? আনকাউন্টেবল অ্যাটম থাকে সিলিকনের সাথে। সালফারের সাথে থাকে 8, ফসফরাসের সাথে থাকে 4, আর ক্লোরিনের সাথে থাকে 2। তার মানে সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন এরা হচ্ছে এলিমেন্টারি মলিকিউল, যেখানে এদের মলিকুলার ফর্মুলা হচ্ছে এগুলো। তার মানে হচ্ছে মলিকুলার ম্যাস তাহলে সবচেয়ে বেশি কার? মলিকুলার ম্যাস সিলিকনের, বিকজ সিলিকনের মধ্যে অনেক বেশি অ্যাটম। তারপরে কার? সালফারের 8টা অ্যাটম, এরপরে ফসফরাসের 4টা অ্যাটম, ক্লোরিনের সবচেয়ে কম। তো ক্লোরিন তো গ্যাসিয়াস, তোমরা এমনিই জানো। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স কার সবচেয়ে বেশি? সিলিকনের, তারপরে সালফারের, এরপরে কার? ফসফরাসের, শেষে ক্লোরিনের। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স কার উপর ডিপেন্ড করে? ভ্যান ডার ওয়ালস ফোর্স ডিপেন্ড করে মলিকুলার ম্যাসের উপর। ভ্যান ডার ওয়ালস ফোর্স ডিপেন্ড করে কার উপর? মলিকুলার ম্যাস। মানে মলিকুলার ম্যাস যা বেশি হবে তারই হচ্ছে গিয়ে তোমার ইয়ে বেশি, মানে মেল্টিং পয়েন্ট হাই হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স হাই হবে। তার মানে যারা কোভ্যালেন্ট এদের ডিপেন্ডিং ফ্যাক্টর হচ্ছে কি? ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো এরা যেহেতু কোভ্যালেন্ট এলিমেন্টারি মলিকিউল এন্ড এরা কোভ্যালেন্ট, সো দ্যাট এদেরটা ডিপেন্ড করবে ভ্যান ডার ওয়ালস ফোর্সের উপর। আর এক্ষেত্রে যার মলিকুলার ম্যাস যত বেশি, ভ্যান ডার ওয়ালস ফোর্সও তত বেশি, তার কারণে তার মেল্টিং পয়েন্ট হাই। তো এই হচ্ছে যে দুইটা মানে সেগমেন্ট করে তারপরে ডিসকাস করবো যদি আসে। লাস্ট টপিক যেটা আমাদের আজকের, তা হলো মেটালিক প্রপার্টিজ। মেটালিক প্রপার্টিজ। ওকে, আচ্ছা, তোমরা বাই দিস টাইম জানো যে পিরিয়ডিক টেবিলে আমরা লেফট থেকে যত রাইটে যাব মেটালিক ক্যারেক্টার তত কমে, তত ডিক্রিজ হয়। মানে যত লেফট থেকে রাইটে যাব মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হয়, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হয়। কারণ দেখো তো, লিথিয়াম থেকে শুরু করো, ক্লোরিন দিয়ে শেষ, সোডিয়াম দিয়ে স্টার্ট করো, ক্লোরিন দিয়ে শেষ। তার মানে কি, লেফটে হচ্ছে স্ট্রং মেটাল আর রাইটে হচ্ছে স্ট্রং নন মেটাল। মানে অ্যাবসুলেট মেটাল লেফটে, অ্যাবসুলেট নন মেটাল হলো রাইটে। তার মানে আস্তে আস্তে মেটালিক ক্যারেক্টারটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। আর নন মেটালিক ক্যারেক্টারটা কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। তো এই যে মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ হচ্ছে বা মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হচ্ছে, সেটা মেটালিক প্রপার্টিজ এর ট্রেন্ড, ওটা মেটালিক প্রপার্টিজ এর ট্রেন্ড। কিন্তু এই ট্রেন্ডটাকে আমরা প্রপার এক্সপ্লেনেশন দিব যার সাহায্যে, সেটা হচ্ছে নেচার অফ অক্সাইড। নেচার অফ অক্সাইড, যার কারণে এটা মেটালিক প্রপার্টি হিসেবে যত না ইম্পর্টেন্ট, মেটালিক প্রপার্টি হিসেবে এই টপিকটা যত না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেচার অফ অক্সাইড হিসেবে। বিকজ নেচার অফ অক্সাইড থেকে মানে মেনি টাইমস কোশ্চেন আসছে, মেনি টাইমস। 2015-এ তো একটা পুরো সেটই আসছে হলো এটা দিয়ে। তো আসো, নেচার অফ অক্সাইড আমরা সেটাও এক্সপ্লেন করবো থার্ড পিরিয়ডের এলিমেন্ট দিয়ে। ওটাও আমরা এক্সপ্লেন করবো হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট দিয়ে। আর থার্ড পিরিয়ড এলিমেন্ট কারা? সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ফ্লোরিন, এরা হচ্ছে তোমার থার্ড পিরিয়ড এলিমেন্ট। আচ্ছা, এদের অক্সাইড কি? এদের অক্সাইড কি, মানে থার্ড পিরিয়ড এলিমেন্টের অক্সাইড কোনগুলো? সোডিয়ামের অক্সাইড কি? Na2O, ম্যাগনেসিয়ামের অক্সাইড MgO, অ্যালুমিনিয়ামের অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকনের অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড। ফসফরাসের দুইটা অক্সাইড লিখি আমরা, একটা লিখি P2O3, একটা লিখি P2O5। সালফারের অক্সাইডে দুইটা লেখা আছে, SO2 আর হলো SO3। আর ক্লোরিনের অক্সাইড একটাই লেখা আছে, Cl2O7। তাহলে এটা হলো গিয়ে গিভেন অক্সাইড, এগুলো হচ্ছে গিভেন অক্সাইড। তাহলে সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন পর্যন্ত দিস আর দ্য গিভেন অক্সাইড। এখন এই অক্সাইডের নেচার স্টাডি করলে, ইউ ক্যান সে যে মেটালিক প্রপার্টিসটা ডিক্রিজ ফ্রম লেফট টু রাইট। ওকে, আসো ওয়ান বাই ওয়ান। প্রথমে আসো, সোডিয়াম অক্সাইড ইজ বেসিক। প্রথম কথা কি, সোডিয়াম অক্সাইড কি? বেসিক। সোডিয়াম অক্সাইডের নেচার কি? বেসিক। বিকজ সোডিয়াম অক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। সোডিয়াম অক্সাইড প্লাস ওয়াটার কি প্রডিউস করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি বেসিক না? সোডিয়াম অক্সাইড কি? বেসিক। তাহলে কোন একটা অক্সাইড যে বেসিক সেটা দেখানোর জন্য একটা অপশন হচ্ছে যে ওয়াটারের সাথে যদি সে রিঅ্যাকশন করে সেটা দেখানো, আর হচ্ছে সঙ্গে দেখানো কোন একটা অ্যাসিডের সাথে এর রিঅ্যাকশন, কোন একটা অ্যাসিডের সাথে এর রিঅ্যাকশন দেখানো, কোন একটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দেখানো। ওকে, তাহলে সোডিয়াম অক্সাইড যে বেসিক সেটা দেখাতে গেলে ওয়াটারের সাথে যদি রিঅ্যাকশন করে সেটা দেখাবা, আর অ্যাসিডের সাথে সে রিঅ্যাকশন করে ওটা দেখাবা। তার মানে এস্টাবলিশ হয়ে গেল যে সোডিয়াম অক্সাইডটা বেসিক। আচ্ছা, সেকেন্ড ওয়ান কে ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ অলসো বেসিক। ম্যাগনেসিয়াম অক্সাইডটা কি? অলসো বেসিক, কিন্তু weaker than sodium oxide, but weaker than sodium oxide. Magnesium oxide basic. Sodium oxide was basic. Magnesium oxide is also basic, but it is weaker than sodium oxide. এটা সোডিয়াম অক্সাইডের চাইতে কি উইকার। কেন জানো? কারণ এটা নর্মাল টেম্পারেচারে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে না। এটা নর্মাল টেম্পারেচারে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে না। তার মানে সোডিয়াম অক্সাইড নর্মাল টেম্পারেচারে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, আবার অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড সেখানে কি করলো? সে বেসিক ঠিক আছে, কিন্তু ওয়াটারের সাথে নর্মাল টেম্পারেচারে রিঅ্যাকশন করে না, তবে অ্যাসিডের সাথে ঠিকই রিঅ্যাকশন করে। তার মানে ওর রিঅ্যাকশন কার সাথে? অ্যাসিডের সাথে। যেহেতু সে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে তাহলে তো বেসিক অবশ্যই, কিন্তু আগেরটা চাইতে এটা উইক, তারপরেটা। এরপরে কে? অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ অ্যামফোটেরিক। এইবার তো বেসিসিটি কমতে যায়, একদম অ্যাসিডিটি চলে আসছে ক্যারেক্টারের ভিতরে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি? অ্যামফোটেরিক। তার মানে প্রথমটা তো বেসিক, স্ট্রং বেসিক, সেকেন্ডটা হচ্ছে কি বেসিক তবে তার সাথে উইক, তারপরে সিরিয়ালে যে আসছে সে হয়ে গেল কি? অ্যামফোটেরিক। দ্যাট মিনস এর মধ্যে দুইটা ক্যারেক্টারই আছে, অ্যাসিডিক ক্যারেক্টারও আছে, বেসিক ক্যারেক্টারও আছে। তার মানে বেসিক কমতে কমতে এখন কিছুটা অ্যাসিডিকের দিকে চলে আসতেছে, ঠিক না? ফর এক্সাম্পল, কেন এটা? কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার প্রডিউস করে। তো যেহেতু এটা পারে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার করে, তো এটা কি? বেসিক। এখানে সে বেসিক, বাট এটা আবার সিমিলটেনিয়াসলি কি করতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও রিঅ্যাকশন করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও তো রিঅ্যাকশন করে। তাহলে যে কিনা অ্যাসিড বেস দুইটার সাথে রিঅ্যাকশন করে সে কি? অ্যামফোটেরিক। ওটাকে বলে অ্যামফোটেরিক। তাহলে সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি? অ্যামফোটেরিক। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যামফোটেরিক। তো নেচার অফ অ্যালুমিনিয়াম অক্সাইড কি? অ্যামফোটেরিক, বিকজ ইট রিঅ্যাক্ট উইথ বোথ অ্যাসিড এন্ড অ্যালকালি। আচ্ছা, তাহলে বেসিক থেকে উইক বেস হয়ে অ্যামফোটেরিক হয়ে গেছে। এবার কার সিরিয়াল? সিলিকন ডাইঅক্সাইডের। এবার সামনে কে আসলো? সিলিকন ডাইঅক্সাইড ইজ অ্যাসিডিক। তার মানে কি? বেসিসিটি কমতে 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 এক সময় কি হয়ে গেল? অ্যাসিডিকের দিকে চলে আসছে। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক, তবে অত স্ট্রং না, কেবলমাত্র অ্যাসিডের টিমে ঢুকতেছে, বিষয়টা এমন না। কেবলমাত্র সিরিয়ালে মানে বেসিসিটি মাত্র শেষ হয়ে অ্যাসিডিটির দিকে আসছে, তাহলে আইসে কি স্ট্রং হয়ে যাবে? না।
তার মানে বুঝাই যাচ্ছে যে এটা কি হবে, উইক হবে। তাহলে সিলিকন ডাইঅক্সাইড একটা অ্যাসিড ঠিক আছে, তবে এটা খুবই উইক অ্যাসিড, এবং এটা যে উইক অ্যাসিড তার কারণটা হচ্ছে এটা ওয়াটারে ডিজলভ হয় না। এটা ওয়াটারে কি হয় না, সিলিকন ডাইঅক্সাইড ডিজলভ হয় না, বা ওয়াটারের সাথে কোনো অবস্থাতেই সে রিঅ্যাকশন করে না, তবে সে অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে। তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে করে কি করে, সোডিয়াম সিলিকেট তৈরি করে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে এন্ড সোডিয়াম সিলিকেট প্রডিউস হয়। তাহলে কি সিলিকন ডাইঅক্সাইড কি নেচারের হলো, কার সাথে রিঅ্যাকশন করছে, অ্যালকালির সাথে, তো সে কি অ্যাসিডিক। তাহলে সিলিকন ডাইঅক্সাইড অ্যাসিডিক, তবে উইকেস্ট একটা অ্যাসিড। আরেকটা ব্যাপার খেয়াল করো, আমি কিন্তু লিখতেছি বেসিক, লিখতেছি অ্যাসিডিক, অর্থাৎ বেস বা অ্যাসিড বলতেছি না কিন্তু। এবার সিরিয়ালে কে ফসফরাস পেন্টাঅক্সাইড দিয়ে দেই। ট্রাইঅক্সাইড আছে ঠিকই, কিন্তু এক্সাম্পল আমরা দিব ফসফরাস পেন্টাঅক্সাইড দিয়ে। ফসফরাস পেন্টাঅক্সাইড ইজ অ্যাসিডিক, অ্যাসিডিক তার মানে আগেটাও সিলিকন ডাইঅক্সাইড অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক, তবে এটা আগেরটা চেয়ে এটা স্ট্রং। আগের চেয়ে স্ট্রং কেমনে, কারণ ফসফরাস পেন্টাঅক্সাইড ঠিক ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে। এটা আবার কি করে, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ফসফরিক অ্যাসিড তৈরি করে, সে কিন্তু ফসফরিক অ্যাসিড হয়। তাহলে ফসফরাস পেন্টাঅক্সাইড আরো একটা এডিশনাল কাজ দিল, কি ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ফসফরিক অ্যাসিড করতে পারে। আগের চাইতে এটা স্ট্রং না, এন্ড এ কি করবে, আবার অ্যালকালির সাথেও রিঅ্যাকশন করবে, করে সোডিয়াম ফসফেট আর ওয়াটারও প্রডিউস করবে। তাই দেখছো, মানে আগেরটা ছিল উইক অ্যাসিড, তার থেকে একটু স্ট্রং অ্যাসিড, কারণ সে কি করছে, ওয়াটারের সাথেও রিঅ্যাকশন করছে, অ্যালকালির সাথেও রিঅ্যাকশন করছে, তার মানে তার মধ্যে অ্যাসিডিটি আরো আগেরটার থেকে কিছুটা বেড়ে গেছে। তার ফসফরাস পেন্টাঅক্সাইড তার বিহেভ দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছে, ফসফরাস পেন্টাঅক্সাইডের পার্টটা গেল, ঠিক না? ফসফরাস পেন্টাঅক্সাইডের পরে এবার কি আসবে, সালফার ডাইঅক্সাইড বা ট্রাইঅক্সাইড। যদি আমরা ট্রাইঅক্সাইড দিয়ে দেখাবো, ইজ তো এখন অ্যাসিডিক বলতে বলতে মনে হচ্ছে যে তাহলে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না, তো এই জন্য স্ট্রং লিখলাম। মানে আগের থেকে যে এটা তো অবশ্যই স্ট্রং হবে, এটা তো ফসফরাসের অক্সাইডের চেয়ে এটা তো আরো স্ট্রং হবে, তো এটা লিখলাম যে স্ট্রং হবে। কারণটা কি, কারণ এখানে যে ওই ফসফরাস পেন্টাঅক্সাইড যেমন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে এবং হচ্ছে যে তোমার ইয়ের সাথে রিঅ্যাকশন করছে, অ্যালকালির সাথে, সালফার ডাইঅক্সাইড তার বেশি করবে না, সেও ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে এন্ড সেও অ্যালকালির সাথে রিঅ্যাকশন করবে। তো তারপরেও এটাকে এই জন্য এটা যে আরো স্ট্রং সেটা বোঝানোর জন্য লিখে দিচ্ছি যে স্ট্রং অ্যাসিডিক। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড প্লাস ওয়াটার কি হবে, সালফিউরিক অ্যাসিড। আর সালফার ডাইঅক্সাইড প্লাস যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে হবে সোডিয়াম সালফেট প্লাস ওয়াটার। তার মানে সালফার ডাইঅক্সাইডের ক্যারেক্টার দেখলাম কি, যে সালফার ডাইঅক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, যেটা কিনা ফসফরাস পেন্টাঅক্সাইড করে আসছে। সালফার ডাইঅক্সাইড অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে, যেটা কিন্তু ফসফরাস পেন্টাঅক্সাইড করে আসছে। তাহলে ফসফরাস পেন্টাঅক্সাইডের চাইতে যে সে স্ট্রং সেটা বোঝানোর জন্য আমি বাড়তি লিখে দিচ্ছি যে স্ট্রং অ্যাসিড। তবে এটা কারণটা আছে, কারণটা কি জানো, কারণটা হচ্ছে যে ফসফরাস পেন্টাঅক্সাইড মেক করছে কি ফসফরিক অ্যাসিড, আর এ মেক করছে কি সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড হিসেবে কে স্ট্রং, অ্যাসিড হিসেবে কে স্ট্রং, সালফিউরিক অ্যাসিড, ওই কারণে তার অক্সাইড স্ট্রং। তো এটা বুঝা গেল, ঠিক আছে, যে সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, এবার কে শেষ করবে, এসে ক্লোরিন। ক্লোরিনের যে অক্সাইড সেটা হলো Cl2O7 ইজ, এখন আগে একটা ওয়ার্ড ইউজ হয়ে গেছে, সেটা কি স্ট্রং। তাহলে ওরে আমি কি দিয়ে বুঝাবো, ওরে কিভাবে আরো বেশি প্রায়োরিটি দিব, প্রিভিলেজটা কি, প্রিভিলেজটা হচ্ছে যে এটাকে বলা হবে স্ট্রংগেস্ট অ্যাসিডিক। তার মানে হচ্ছে সে হচ্ছে স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট, ঠিক আছে, যেহেতু অ্যাসিড 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 হয়ে আসতেছি আমরা, তো বোঝানোর জন্য যেটা স্ট্রংগেস্ট, তার মানে সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে এটা। Cl2O7 প্লাস H2O অবশ্যই রিঅ্যাকশন করবে, করে সে বানাবে হলো HClO4। তোমরা চেনো এটাকে, পারক্লোরিক অ্যাসিড বলে এটাকে, পারক্লোরিক অ্যাসিড। তো এটা কি হলো, পারক্লোরিক অ্যাসিড প্রডিউস করলো, পারক্লোরিক অ্যাসিড। আচ্ছা, Cl2O7 আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি রিঅ্যাকশন করে কি হবে, তাহলে NaClO4 প্লাস H2O। তার মানে হচ্ছে যে অ্যাসিড সেই হিসেবে সল্ট হবে না, অ্যাসিড যদি হয় HClO4 তাহলে সল্টটা হবে কি NaClO4। এটা একটা টেকনিক তোমাদের মনে রাখার। তাহলে ক্লোরিনের অক্সাইড যেটা ছিল পারক্লোরিক অ্যাসিড প্রডিউস করলো,
আর সালফিউরিক অ্যাসিডের চেয়েও পারক্লোরিক অ্যাসিড স্ট্রং, এই কারণে এটা স্ট্রংগেস্ট। তাহলে আমরা একদম প্রত্যেকটা অক্সাইডের নেচার জানলাম না, আমাদেরকে এইটাই কোশ্চেন করবে, নেচার বলতে বলবে। তবে নেচার জানার মধ্য দিয়ে এইটা প্রুভ করা গেল যে লেফট থেকে যত রাইটে যাচ্ছি বেসিসিটি কমতেছে, অ্যাসিডিটি বাড়তেছে, তার মানে মেটালিক ক্যারেক্টার কমতেছে, নন মেটালিক ক্যারেক্টার বাড়তেছে। এটা প্রুভ হয়ে গেল তখন এট দ্য সেম টাইম। এই হচ্ছে মেটালিক ক্যারেক্টার। তাহলে আমরা স্টার্ট করেছিলাম আয়োনাইজেশন এনার্জি, আজকে এফিনিটি দেখলাম, নেগেটিভিটি দেখলাম, মেল্টিং পয়েন্টের কনসেপ্ট শেয়ার করলাম, আর শেয়ার করলাম হলো মেটালিক ক্যারেক্টার। তার আগের একটা ক্লাসে ছিল অ্যাটমিক সাইজ এন্ড আয়নিক রেডিয়াস, সেটা বোধহয় অন্য একটা ক্লাসের সাথে জয়েন্টলি দেখানো হয়েছে। তাহলে পুরো পিরিয়ডিক প্রপার্টিজ ডান।